শাকিব খানের রকস্টার মুভিটা দেখলাম, আর এই মুভি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। কেউ বলতেছে মুভিটা অনেক ভালো, আবার কেউ বলতেছে একেবারেই ভালো না। স্টোরি অনেক বেশি ড্র্যাগ করা হয়েছে। শাকিব খানের আরেকটা ফ্লপ। যারা এই মুভিটাকে খারাপ কিংবা বস্তা পচা মুভি বলতেছে আর যারা এই মুভিটাকে অনেক ভালো বলতেছে, আমার মতে এই দুই দলই এখানে ভুল। কারণ মুভিটায় যেমন ভালো কিছু জিনিস আছে, সেরকম খারাপও অনেক কিছু আছে। এই ভিডিওতে আমি কোনো সাইড না নিয়ে মুভির ভালো আর খারাপ এই দুইটা দিকই আপনার সামনে তুলে ধরবো, যাতে আপনি ডিসাইড করতে পারেন মুভিটা কি আপনার হলে গিয়ে দেখা উচিত কিনা। তো প্রথমে ভালো দিক নিয়ে কথা বলা যাক। ভালো দিকের মধ্যে নাম্বার 1 থাকবে ভিজুয়ালস। রকস্টার নিয়ে মানুষ যে যাই বলুক, একটা কথা সবাইকে মানতে হবে, সেটা হচ্ছে মুভি যে ভিজুয়ালস রয়েছে সেটা একেবারে অন্য লেভেলের। যেসব লোকেশন দেখানো হয়েছে, যেসব সেট ডিজাইন, এমনকি মুভির কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি আসলেই বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট বলতে হবে। তার সাথে মুভির ভিএফএক্স এর কাজগুলো আপনি দেখলে শুধু দেখতেই থাকবেন। একটা সিন আছে মুভিতে যেখানে শাকিব খান স্টেজের মধ্যে পারফর্ম করতেছে আর পুরো স্টেডিয়ামে ভরা দেখানো হয়েছে শুধু মানুষ আর মানুষ। তো এই সিনটা যদি আপনি দেখেন, এটা দেখলে আপনার মনে হবে না আপনি কোনো বাংলাদেশি মুভি দেখতেছেন। মুভির গানগুলোও খুবই সুন্দর কিছু দৃশ্যে শ্যুট করা হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগে। সেই সাথে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল এক কথায় অসাধারণ। বর্তমান সময় বাংলাদেশে একটা সাউথ ইন্ডিয়ান মুভির মতো করে সবকিছু বানানোর ট্রেন্ড চলছে, তার কারণে বেশিরভাগ মুভিতে আমরা দেখি বিজিএম অনেক লাউড রাখা হয়, কিন্তু রকস্টারের বিজিএম কিন্তু একদমই সেরকম না। খুবই সাটল বিজিএম দিয়ে একটা সিনের ইমোশন কিভাবে এলিভেট করা যায়, সেটা আমার মনে হয় এই মুভি দেখে বাংলাদেশের অন্যান্য ডিরেক্টরদের শেখা উচিত। সেই সাথে সাউন্ড মিক্সিং এর কাজও ভালো হয়েছে। ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে যে অনেক লাউড আর এনার্জেটিক কিছু হইতে হবে, সেই ভুল ধারণাটা ভেঙে দিয়েছে আমার মতে আজমান রুশো। আর এই কারণে উনি আসলেই প্রশংসার যোগ্য। ওনার মিউজিকের ব্যাকগ্রাউন্ড এখানে মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোয়ালিটি অন্য লেভেলে নিয়ে গেছে। আচ্ছা, এরপর অভিনয়। মুভিতে সবারই অ্যাক্টিং ভালো হয়েছে। সাবিলা নূরের ক্যারেক্টারের আসলে বেশি কিছু করার মতো ছিল না মুভিতে, তারপরে উনি যতটুকু জায়গা পেয়েছেন সেখানে উনি নিজেকে বড় পর্দার একজন অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে পেরেছেন। আর সাকিবের সাথে ওনাকে ভালোই মানিয়েছে, যেমনটা আমরা তাণ্ডবের ক্ষেত্রেও অলরেডি দেখেছি। এরপর সাকিবের বাবার চরিত্রে ছিলেন তারিক আনাম খান। উনি আমার অনেক পছন্দের একজন অ্যাক্টর, আর এবারও উনি ওনার ক্যারেক্টারটা বেশ ভালোভাবেই ধরতে পেরেছেন। ওনার যে মুভিতে চরিত্র, সেটার সাথে ওনাকে বেশ ভালোই মানিয়েছে। আর অন্যদিকে রেজি সিদ্দিকীও সাকিব খানের মায়ের চরিত্রে ভালোই পারফর্ম করেছেন। স্পেশালি ওনার আর তারিক আনাম খানের মধ্যে যে একটা ডাইনামিক থাকে মুভির মধ্যে, যেটা নিয়ে আমি আরো পরে কথা বলবো, সেটা আসলে মোটামুটি ভালোই কাজ করেছে। আর সবশেষে সাকিব খান, ওনার অ্যাক্টিং নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। আমরা সবাই দেখেছি গত কয়েক বছরে শাকিব খান কতটা ইমপ্রুভ করেছেন, আর এই মুভিতেও তার ব্যতিক্রম কিছু না। একজন রকস্টারের যেরকম হওয়া দরকার সেটা উনি ঠিক ভালোভাবেই দেখিয়েছেন। মুভির একটা জায়গায় ওনার গলা ভেঙে যায়, যার কারণে ওনার আওয়াজটা গলা ভাঙার মতো করে করতে হয়েছে। সেই সময়টার যে অ্যাক্টিং, সেটা আসলে দেখে মনে হবে শাকিব খান ওনার অ্যাক্টিং জাস্ট এখন শো অফ করতেছেন। শাকিব খানের তাণ্ডব মুভিতে আমরা দেখেছি মুভির অনেক সিনে তার গলার আওয়াজ আমরা একটু অন্যরকম করতে দেখেছি, আর এইভাবে ডায়লগ ডেলিভারি করলে গলায় অনেক প্রেশার পড়ে, স্পেশালি ভোকাল কর্ডের উপর। তো শাকিব খান যে এইটা একটা করার ডিসিশন নিয়েছেন নিজের গলার কথা চিন্তা না করে, সেটার জন্য উনি প্রশংসার দাবিদার। আর ওভারঅল যদি বলি, মুভির কাস্টিং সত্যি বলতে একেবারে পারফেক্ট মনে হয়েছে। যাকে যেই রোলে দেখেছি মনে হয়েছে উনি সেই রোলের জন্য একেবারে পারফেক্ট। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই মুভিতে অন্যান্য অনেক মুভিকে হোমাজ দেওয়া হয়েছে। যেমন বলিউডের রণবীর কাপুরের রকস্টার, সেই মুভির কিছু সিনকে এই মুভিতে বলতে গেলে এক প্রকার রিক্রিয়েট করা হয়েছে। এখানে আমি কপি করা হয়েছে বলতেছি না, আজমান রুশো যে ওইসব মুভির কত বড় ফ্যান সেটা এই মুভি দেখলেই বোঝা যায়, আর সেটারই উনি হোমাজ দিয়েছেন মুভিতে, যেটা আমার ভালোই লেগেছে। তো এই ছিল মুভির ভালো দিক। তাহলে খারাপ দিকগুলো কি কি? এই মুভির সবথেকে দুর্বল বিষয় হলো মুভির কাহিনী আর স্ক্রিন প্লে। মানে একটা মুভির সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা থাকে, সেটাতেই সবথেকে বড় গন্ডগোল। মুভির অনেক জায়গায় কাহিনী একটা বড় মোড় নেয়, মানে অনেক বড় একটা কিছু হয়ে যাচ্ছে এরকম দেখানো হচ্ছে, কিন্তু সেই জিনিসটা আসলে কেন হচ্ছে সেটা কনভিন্সিং মনে হয় না। মানে কাহিনী আগাইতে হবে তাই দেখানো হচ্ছে যে একটা ক্যারেক্টার ধরতে গেলে কোনো কারণ ছাড়াই একটা কিছু করে বসতেছে, যার কারণে কাহিনীর নতুন একটা মোড় আসছে। তো এই জিনিসটা একটু হাফ বেকড মনে হয়েছে, মানে ঠিকভাবে সেট আপ করা হয়নি কোনো কিছুই, সবকিছু জাস্ট মুহূর্তের মধ্যে ঘটে যাচ্ছে মনে হয়।
তাছাড়া মুভির আরেকটা বড় সমস্যা হলো অনেক কিছু অ্যাড করতে গিয়ে কোনোটাই ঠিকভাবে দেখাতে পারেনি। মুভিটা যে শুধু শাকিব খানের রকস্টার হওয়ার কাহিনী তাই না, তার সাথে শাকিব খানের বাবা মায়ের মধ্যে কনফ্লিক্ট, শাকিবের ওপর সেটার কি প্রভাব, সেই জায়গায় অনেক সময় ব্যয় করা হয়েছে। তারপর লাভ স্টোরিতে অনেক সময় দেওয়া হয়েছে, যার ফলে শাকিব খানের রকস্টার হওয়ার যে মেইন কাহিনীটা সেটাতেই বেশি সময় দেওয়া হয়নি। আপনার মনে হবে যে রকস্টারের যে মেইন কাহিনী সেটা হচ্ছে মুভির একটা সাবপ্লট, আর আসল কাহিনী হচ্ছে তার পার্সোনাল লাইফ নিয়ে। এখন আমি কিন্তু একদমই বলতেছি না যে একটা রকস্টার নিয়ে মুভি বানাইলে সেটাতে পার্সোনাল কিছু দেখানো যাবে না। ইনফ্যাক্ট আমি বলবো রকস্টারের লাইফ নিয়ে মুভিতে পার্সোনাল বিষয়গুলো রাখাটা আসলে মাস্ট। আর আপনি যদি রণবীর কাপুরের রকস্টারের দিকে একবার নজর দেন, সেখানেও কিন্তু তার পার্সোনাল লাইফ দেখানো হয়েছে। সে একটা মেয়েকে পছন্দ করতো, যার বিয়ে হয়ে যায় এবং তারপরে কাহিনী কিন্তু আরো এগোয় সেই দিকে। কিন্তু তারপরেও সেই মুভিতে রকস্টারের কাহিনী বাদে শুধু একটাই বিষয়ের প্রতি ফোকাস দেওয়া হয়েছিল, যেটা হলো তার লাভ ইন্টারেস্ট। তার বাড়ির যে সমস্যা দেখানো হয় সেটা রণবীর কাপুরের রকস্টার হওয়ার জার্নি হিসেবেই ছিল, আর সেটা খুব সময়ও নেয় না। আর আসল কথা হলো এর ফলে রকস্টারের যে মেইন কাহিনী, রণবীর কাপুর কিভাবে রকস্টার হয়ে উঠলো এবং তার উত্থান পতন, সেই দিক থেকে কোনো কমতি এখানে থাকে না, সেই স্টোরিটা এখানে সাফার করে না। কিন্তু সাকিবের রকস্টার মুভিতে যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো অনেকগুলো স্টোরি লাইনকে একসাথে দেখাতে গিয়ে কোনোটা আসলে ঠিকমতো দেখাতে পারেননি রাইটার ডিরেক্টর। সাকিব খানের রকস্টার হয়ে ওঠা, সে কিভাবে জনপ্রিয় হয়ে উঠলো, সেটাকেও একেবারে তাড়াহুড়োর মধ্যে দেখানো হয়েছে। প্রথমে দেখানো হচ্ছে সে একটা জায়গায় কয়েকজনের সামনে পারফর্ম করছে, খুব বেশি বড় কোনো অডিয়েন্স না, কিন্তু পরের দৃশ্যে দেখানো হচ্ছে সে অনেক বড় গায়ক। এর কারণে ছবির মেইন যে জিনিসটা হওয়ার কথা ছিল সেটা ঠিক মতো এনজয় করার মতো কিছুই নাই। আর বুঝলাম যে ফ্যামিলি ড্রামা, রোমান্টিক অ্যাঙ্গেলের প্রতি ফোকাস দেওয়া হয়েছে, কিন্তু সেই দিকেও যে খুব ভালো কিছু করেছে তেমনটা কিন্তু না। সাকিবের বাবা মায়ের মধ্যে যে কনফ্লিক্ট দেওয়া হয়েছে সেটা শুরুতে আমার ভালোই লেগেছিল, কিন্তু সেই জিনিসটা শেষে কোনো স্যাটিসফাইং এন্ডিং দেওয়া হয় না। আর যদি রোমান্টিক অ্যাঙ্গেলের কথা বলি, তাহলে যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে সেটাও কিন্তু জাস্ট অ্যানাদার লাভ স্টোরি হয়ে থেকে গেছে। এখানেও ভিন্ন কিছু করা হয়নি। মানে মুভিতে একটা নায়িকা দরকার, হিরোর একটা লাভ ইন্টারেস্ট দরকার, সেই কারণেই সাবিলা নূরকে নেওয়া হয়েছে আর ওনার ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে। আর গানের ক্ষেত্রে আমি বলবো এটা একটা হিট অর মিস। কিছু গান ভালো, কিছু গান আবার অতটা ভালো হয়নি। ওভারঅল আমি বলবো অ্যাভারেজ একটা অ্যালবাম হবে এই গানের দিক থেকে। আর সবশেষে আমি মুভির এন্ডিং নিয়ে কথা বলবো। এখানে স্পয়লার না দিয়ে যতটুকু বলা যায় ততটুকু বলি। রকস্টারের এন্ডিংটা এক কথায় একটা আনকনভেনশনাল এন্ডিং। আমি এর বেশি কিছুই বলতে পারবো না, কিন্তু এই এন্ডিংটা অনেকেরই ভালো লাগবে। অনেকে বলবে মেকাররা অনেক সাহস দেখিয়েছে, যেটা আসলে সত্যি, কিন্তু আমার কাছে এন্ডিংটা খুব একটা ভালো লাগেনি এবং আমার মতে অনেকেরই ভালো লাগবেও না। মানে আমি বুঝতেছি তারা ভিন্ন একটা এন্ডিং দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মুভির ক্যারেক্টারগুলোর প্রতি যদি আপনার ইমোশন কাজ না করে, আপনি যদি তাদের সাথে কানেক্ট না করতে পারেন, তাহলে এই এন্ডিং আর খুব একটা ভালো লাগবে না। কাহিনীর যদি শুরু থেকে ভালোভাবে ম্যারিনেট করা হতো, সবগুলো ক্যারেক্টারকে যদি একটু ভালো স্পেস দিয়ে ডেভেলপ করা হতো, তাহলে এই ধরনের এন্ডিং হয়তো কাজ করতো, কিন্তু এই মুভিতে সেটা করে না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক আশা করাই যায়। আর আফরান নিশোর দম মুভিটা কেন তার আগের দুইটা মুভির মতো হতে পারলো না, সেটা নিয়ে নেক্সট ভিডিওতে ফিরছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।